লেখক সুপ্রিয় ভট্টাচার্যের প্রায়শ্চিত্ত। অনুষ্ঠান বাড়িতে ঢুকে সমরেশ এবং তার স্ত্রী রিঙ্কুকে বন্ধুদের সাথে আলাপ পরিচয়ে ব্যস্ত থাকতে দেখে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আমি শান্তনু দূরে ফাঁকা জায়গায় একটা পাখার তলায় গিয়ে চেয়ারে বসে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সবাইকে দেখতে লাগলাম। বন্ধু সমরেশ আর ওর স্ত্রী রিঙ্কুর প্রথম অ্যানিভার্সারির অনুষ্ঠানে এসে খুব অবাক হয়ে গেলাম। এত আলোকসজ্জা আর দামি স্যুট কোটের ভিড়ে পাঞ্জাবি পরা আমাকে একটু বেমানান লাগছিল, তাই আমি সবার থেকে একটু দূরে আলাদা বসে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সবাইকে দেখছি আর ভাবছি, এরা সবাই যেভাবে সেজেগুজে এসেছে সেখানে আমার এই সাদামাটা পাজামা পাঞ্জাবি পরে আসা নিয়ে আবার কথা শুনতে না হয়। যদিও আমি একজন ব্যাংক এমপ্লয়, তবু আমার পাজামা পাঞ্জাবি পরতেই ভালো লাগে বেশি। ব্যাংকে প্যান্ট শার্ট পরে যেতে হয় ঠিকই, তবে কোনো অনুষ্ঠান বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়িতে গেলে পাজামা পাঞ্জাবিতে আমি খুব কমফোর্ট ফিল করি। বন্ধুদের সাথে কথা বলতে বলতে পিছন দিকে ফিরতেই সমরেশের চোখ পড়ল আমার দিকে। এগিয়ে এসে বলল, কখন এসেছিস তুই? আমরা ওখানে আড্ডা দিচ্ছি, আর তুই একা এখানে কি করছিস? হেসে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা দেখিয়ে বললাম, কেক কখন কাটবি? আমায় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সমরেশ কাঁধের উপর হাত রেখে বলল, বাড়ি যেতে হবে মানে? ওসব হচ্ছে না, আজ সারা রাত পার্টি করব। তুই বৌদিকে কেন নিয়ে এলি না? ফাঁকা বোতলটা টেবিলে রেখে বললাম, এমনিতে মৌমিতার শরীরটা খুব একটা ভালো না বলে সে আসতে চায়নি। সমরেশ বলল, এটা তুই ঠিক করিসনি। ঠিক আছে, ওটা আমি পরে দেখছি। আমার হাত ধরে টেনে তুলে জোর করে বন্ধুমহলের আড্ডায় সামিল করালো। আমার বিবাহিত সব বন্ধুরা তাদের স্ত্রীদের নিয়ে এসেছে। এক বন্ধু আর এক বন্ধুর স্ত্রীদের সৌন্দর্যের প্রশংসায় খুব ব্যস্ত। দিলীপ রিঙ্কুকে দেখে বলল, ওহ বৌদি, আজ আপনাকে খুব হট লাগছে। রিঙ্কুও দিলীপের বউকে বলছে, বৌদি, এই শাড়িটায় আপনাকে যা মানিয়েছে না, দারুণ সুন্দর লাগছে। সুবীর আরও এক ধাপ এগিয়ে রিঙ্কুকে বলল, সত্যি বৌদি, আজ আপনাকে দেখে আমার মাথা খারাপ হবার জোগাড়। আপনার পাশে আমার স্ত্রী একদম বেমানান। আমি তো তখন থেকে শুধু আপনাকেই দেখছি। এরকম কথা শুনে সবাই হেসে উঠল। রিঙ্কু লজ্জা পেয়ে বলল, সুবীরদা, আপনি সবসময় একটু বেশি বেশি বলেন। আমি চুপচাপ ওদের কথা শুনছিলাম। রিঙ্কু অন্যদিকে যাবে বলে ঘুরে দাঁড়াতেই আমাকে দেখে বলল, আপনাকে তো ঠিক চিনলাম না। সমরেশ এগিয়ে এসে বলল, ও আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড আর রুমমেট ছিল, ওর নাম শান্তনু। রিঙ্কু একটু অবাক হয়ে সমরেশকে বলল, ও, ইনি তোমার সেই লাভার বয় রুমমেট যে একটার পর একটা শুধু প্রেম করত আর ছাড়ত? সমরেশ মুচকি হেসে ওর স্ত্রীকে বলল, এখন ও আর লাভার বয় নেই, বিয়ের পর একদম ফেঁসে গেছে। ওর বাবা মা জোর করে গ্রামের একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের পর থেকেই বন্ধু আমার সব সময় মনমরা হয়ে থাকে। দিলীপ এগিয়ে এসে বলল, ওকে কতবার বলেছি ডিভোর্স দিয়ে দে। যে মেয়েকে নিয়ে সমাজে চলতে পারিস না, বন্ধুদের কোনো পার্টিতে নিয়ে যেতে পারিস না, এমন মেয়ের সাথে তোর থাকার কোনো মানেই হয় না। সমরেশের স্ত্রী রিঙ্কু বলল, দিলীপদা তো ঠিকই বলছে, অমন আনস্মার্ট মেয়ের সাথে থাকার কোনো মানেই হয় না। আপনি বরং ডিভোর্স দিয়ে দিন। জবাবে আমি কিছু না বলে সমরেশের দিকে তাকিয়ে শুধু বললাম, অনেক রাত হয়ে যাচ্ছে, কেকটা কেটে ফেল, আমায় তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। সমরেশ একটু রেগে গিয়ে বলল, সেই তখন থেকে তুই এত যাই করছিস কেন বলতো? বাড়িতে গিয়ে ওই অশিক্ষিত আনস্মার্ট মেয়েটার থেকে তুই কি এমন পাবি যে যেতে পাগল হয়ে যাচ্ছিস? আমি সমরেশের কথায় রাগ না করে হেসে বললাম, বাড়িতে গিয়ে আমি আর আমার স্ত্রী একসঙ্গে খাবো। আসলে মৌমিতার শরীরটা ভালো না বলে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমার কথা শুনে দিলীপ ঠাট্টা করে বলল, তুই কি আমাদের সেই কলেজ লাইফের শান্তনু না অন্য কেউ? কয়েক সেকেন্ড চুপ করে থেকে দিলীপের দিকে তাকিয়ে হেসে বললাম, তোরা হয়তো জানিস না, অবশ্য তোদের না জানারই কথা। বলতে লাগলাম, শান্তনুর মন মানসিকতা পাল্টাতে শুরু করেছিল বিয়ের পর থেকে। ফুলশয্যার পরদিন সকালে আমার স্ত্রী মৌমিতা যখন স্নান করে শুদ্ধ কাপড়ে সূর্য প্রণাম করে গীতা পাঠ করছিল, আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলেও শুনতে পারছিলাম সবই।
সে আমার উদ্দেশ্যে বলল, মানুষের ঈশ্বরের উপর বিশ্বাস থাকা উচিত। এখনও শুয়ে আছেন? উঠুন, সূর্য উঠে গেছে। তখনও শুয়ে আছি দেখে সে বলতে লাগলো, আপনি উঠে সূর্য প্রণাম করে মন্ত্র উচ্চারণ করুন, দেখুন ভালো লাগবে। আমি উঠে বিছানা থেকে নেমে একটু রাগ করেই বলেছিলাম, কোনো মন্ত্র আমি জানি না। সে বলেছিল, আপনি সামনে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে হাত জোর করে দাঁড়ান, আমি পিছন থেকে সব বলে দিচ্ছি। স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে বলেছিলাম, কোনো মন্ত্রই না বুঝে পাঠ করা উচিত না। মৌমিতা সেদিন হেসে আমার হাতটা ধরে বলেছিল, সমস্যা নেই, আমি আপনাকে শিখিয়ে বুঝিয়ে দেব বলে টেবিলের উপরে মায়ের রাখা ধুলো পড়া গীতাটা মুছতে মুছতে মৌমিতা আমায় বলেছিল, পৃথিবীর সবথেকে দামি জিনিসটা আপনি এরকমভাবে অযত্নে রেখেছেন, নিশ্চয়ই এটা চর্চা করেন না। জবাবে বলেছিলাম, ওটা আমার মা পড়তেন বলেই টেবিলে রাখা আছে, আমি পড়ে ওর মানে উদ্ধার করতে পারবো না বলেই পড়ি না। আমার স্ত্রী আমাকে অভয় দিয়ে বলেছিল, ঠিক আছে, আমি আপনাকে পড়ে মানে বুঝিয়ে দেব। এখন তোরাই বল, সংস্কৃততে যার অনার্স ছিল সে কি সত্যি অশিক্ষিত? দিলীপ, সমরেশ, সুবীর আমার কথা শুনে চুপ করে আছে। আমি দিলীপের দিকে তাকিয়ে বললাম, তোকে কে বলেছে আমার স্ত্রী আনস্মার্ট? তুই তো আমার স্ত্রীকে কখনো দেখিসনি। আমার স্ত্রী হচ্ছে দুনিয়ার সব থেকে স্মার্ট মেয়ে। মেয়েদের স্মার্টনেস মানে এই না হাই হিল জুতো পরে, চুলের রং কৃত্রিম করে, কিছু জিনিস মুখে মেখে অনুষ্ঠানে হাজির হয়ে হাতে গ্লাস নিয়ে ইংরেজিতে কথা বলবে। শালীনতা বজায় রেখেও স্মার্ট হওয়া যায়। সমরেশের স্ত্রী রিঙ্কুর দিকে তাকিয়ে বললাম, বৌদি, আপনার চোখে স্মার্টনেস মানে হলো নিজেকে কামিনী রূপে পরপুরুষের সামনে উপস্থাপনা করা। আমার স্ত্রীর চোখে স্মার্টনেস হলো পরপুরুষের কামনার চোখ থেকে নিজেকে রক্ষা করা। সমরেশের কাঁধে হাত রেখে বললাম, তুই হয়তো ভাবছিস আমি আনস্মার্ট মেয়ে বিয়ে করেছি বলে এমন মনমরা হয়ে গেছি, কিন্তু তোর ধারণাটা ভুল। আমি এমন হয়েছি আমার অতীত জীবনের কর্মকাণ্ডের জন্য। আজ আমি সত্যিই খুব অনুতপ্ত আমার আগের কর্মকাণ্ডের জন্য। এত পাপের মাঝেও নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, যার জন্য ভগবান আমায় এমন একজন স্ত্রী জীবনসঙ্গিনী রূপে দিয়েছেন। যদি পারিস নিজের স্ত্রী বলিস আর অন্যের স্ত্রীই বলিস, তাদের সম্মান করিস। কথাগুলো কেন বললাম একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবি। আমরা সবাই বন্ধু, তবুও তোর স্ত্রীকে দেখে অন্য পুরুষের মাথা ঠিক থাকে না। এখন বুঝতে পারছিস আজ তুই তোর স্ত্রীকে কামিনী রূপে সবার সামনে প্রদর্শন করেছিস। কথাগুলো বলে সবার দিকে একবার চোখ ঘুরিয়ে সমরেশকে বললাম, তোকে আগেই বলেছি মৌমিতা একা বাড়িতে আছে, তার শরীরটা ভালো না। তুই কেক কাটবি নাকি আমি চলে যাব? কলিং বেল বাজাতেই আমার স্ত্রী মৌমিতা দরজা খুলে একগাল হেসে বলল, তোমার দেরি হয়ে গেল যে বড্ড। আমি খাইনি বলে সমরেশ জোর করে দুটো পার্সেল হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, তুই কিছু মনে করিস না, সবটা না জেনে অনেক কিছু বলে ফেলেছি, তবে বৌদি এলে তার সঙ্গে আলাপ করতে পারলে খুব ভালো হতো। তুই যখন এখানে খেলি না তখন অন্তত বাড়িতে গিয়ে খাস, আর বৌদিকে বলিস সামনের রবিবার আমি আর রিঙ্কু ওনার সাথে আলাপ করতে যাব। তো হাতে নিয়ে ঠিক আছে আসিস বলে চলে এসেছিলাম। পার্সেল দুটো মৌমিতার হাতে ধরিয়ে দিয়ে বললাম, তুমি যাওনি বলে সমরেশরা খুব করে বলছিল। পার্সেল দুটো নিয়ে মৌমিতা রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তুমি বলনি আমি প্রেগনেন্ট? পরিবেশ পরিস্থিতি সেরকম ছিল না বলে আর বলিনি। তাছাড়া সব বন্ধুরা এক জায়গায় হয়েছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেল বলেই বললাম, সমরেশ বলেছে সামনের রবিবার ওরা তোমার সাথে আলাপ করতে আসবে। মৌমিতা ডাইনিং টেবিলে প্লেট পেতে তাতে পার্সেল থেকে খাবার বার করে রাখতে রাখতে বলল, তাহলে তুমি সমরেশদাকে বলে দিও লাঞ্চটা যেন আমাদের সাথেই করে। মৌমিতার কথার উত্তর না দিয়ে একটা জলের বোতল মৌমিতার প্লেটের পাশে রেখে হাত ধুয়ে এসে বললাম, অনেক রাত হয়ে গেছে, বসে পড়ো। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।